কিংবা আবহাওয়া নয়, অসচেতনতাতেই হুহু করে বাড়ছে করোনা। রাজধানীতে ঘন্টায় হাসপাতালে ভর্তি হচ্ছে গড়ে 2 জনেরও বেশি রোগী। নো মাস্ক নো মুভমেন্ট, অর্থাৎ মাস্ক ছাড়া চলাফেরাই নিষিদ্ধ করা উচিত। টেস্টিং অনেক বেশি করা দরকার, বেশি করে, যাতে করে আমরা একটা রোগীও মিস না করি। সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে বিসিএস পরীক্ষা দিল 5.5 লাখ শিক্ষার্থী। উপেক্ষিত স্বাস্থ্যবিধি। পরীক্ষাটা আরো কিছু আগে নিতে পারতো বা পুনর্বিবেচনা করতে পারতো। স্বাস্থ্যবিধি 100% মানা একেবারেই কঠিন ব্যাপার। এত মানুষের সমাগমে এখানে আসলে স্বাস্থ্যবিধি সেটা মেনটেন করা ইম্পসিবল। ছুটির দিনে কক্সবাজারে লাখো পর্যটক, মাস্ক পরতে প্রশাসনের মাইকিং। কোভিড-19 প্রতিরোধে সকলে মাস্ক ব্যবহার করুন। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যোগ দিতে ঢাকায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যারিস্টার মওদুদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নদী ভাঙনে বিলীনের 7 মাস পর পদ্মা সেতুর 192টি স্ট্রেঞ্জার আসলো ইউরোপ থেকে। বসবে 2 মাসের মধ্যেই, স্ল্যাবের কাজ শেষ হবে দ্রুত। নতুন স্টেইন কিংবা আবহাওয়া নয়, অসচেতনতায় আবারও হুহু করে বাড়ছে করোনা। আইসিডিআরবি বলছে গত 3 মাসে সংক্রমণের হার কমে যাওয়ার স্বস্তি আর টিকা নেয়ার পর স্বাস্থ্যবিধি মানায় ঢিলিমিই কারণ। এখনও নো মাস্ক নো মুভমেন্ট চালুর তাগিদ বিশেষজ্ঞদের, নয়তো আবারও লকডাউনের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে বলে মনে করছেন তারা। আবারও দীর্ঘ হচ্ছে নমুনা পরীক্ষার লাইন, বাড়ছে শঙ্কা। একটু পেছনের দিকে তাকানো যাক। 2রা জুলাই 2020 পরিসংখ্যান বলছে একদিনে সর্বোচ্চ 4019 জন শনাক্ত হয় বাংলাদেশে। পরের গল্পটা স্বস্তির, ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে করোনা আক্রান্তের সংখ্যা। তবে চলতি মাসের শুরু থেকে প্রতিদিনই শনাক্তের হার আগের দিনের রেকর্ড ছাড়াচ্ছে। সবশেষ বুধবার এই সংখ্যা 2000 ছাড়ায় গড়ে সপ্তাহে আক্রান্তের সংখ্যা প্রায় 1400। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, হঠাৎ করেই এমন ঊর্ধ্বগতির কারণ কি? ইউরোপ, আমেরিকা কিংবা আফ্রিকা থেকে আসা নতুন ধরনের প্রভাব নাকি আবহাওয়া? আইডিসিআর বলছে অসচেতনতাই প্রধান কারণ। যারা যুক্তরাজ্য থেকে এসেছে মূলত তাদের মধ্যে সীমাবদ্ধ। এটা আমাদের কমিউনিটি সার্কুলেশনে এখনো যায় নাই, অর্থাৎ লোকাল ট্রান্সমিশন হিসেবে প্রমাণিত হয়নি। সাউথ আফ্রিকা বা অন্য ভ্যারিয়েন্ট যেগুলি পাওয়া যাচ্ছে সেগুলি বিচ্ছিন্নভাবে 1-2টা কেস পাওয়া গেছে। সো মূলত সংক্রমণ ছড়িয়েছে আমাদের যে লোকাল ট্রান্সমিশন ছিল, যে ভাইরাসটি, যে ভ্যারিয়েন্টটি, সেটি। সেক্ষেত্রে মাস্কের ব্যবহার, হাত ধোয়া আর রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে বিধিনিষেধ আরোপের তাগিদ বিশেষজ্ঞদের। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই সরকারের কঠিন কিছু সিদ্ধান্ত নেয়ার তাগিদ তাদের। ট্রেসিং, টেস্টিং, আইসোলেশন, কোয়ারেন্টাইন, এটা যদি আমরা খুব ভালোভাবে না করি, এই মাস্ক পরেন, মাস্ক না পরলে জরিমানা, জেল, এটা দিয়ে এটা পরিহাস ছাড়া বাস্তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এটা কার্যকর কিছু ভূমিকা রাখবে না। এ পর্যন্ত দেশে করোনায় 5.5 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে 8000। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে ঘন্টায় হাসপাতালে ভর্তি হচ্ছেন গড়ে 2 জনেরও বেশি রোগী, তবুও মাস্ক পরায় অনীহা। সে খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মার্জিয়া মুমু এবং চট্টগ্রামের কাজীর দেউরিতে আছেন আমাদের আরেক সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি মুমুর কাছে। মুমু, রিচার্ড, হঠাৎ করে দেশ জুড়ে বেড়েছে করোনা সংক্রমণ। সংক্রমিতদের সংখ্যা বাড়ার সাথে সাথে বেড়েছে প্রাণঘাতীও। আর এই সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে কিন্তু বাড়তি রোগীদের চাপ সামলাতে হচ্ছে রাজধানীর কোভিড হাসপাতালগুলোতে। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে এবং কোভিড রোগীদের চিকিৎসা দেওয়া এই হাসপাতালটির প্রায় 14টি শয্যার 14টিতে কিন্তু রোগী পরিপূর্ণ। এছাড়া কোভিড রোগীদের চিকিৎসার জন্য যে দুটি আইসিইউ কেবিন রাখা হয়েছে সেটিতেও কিন্তু রোগীদের পরিপূর্ণ। বর্তমানে
বর্তমানে এই হাসপাতালটিতে কোভিড রোগীদের সবগুলো শয্যা, সাধারণ শয্যা এবং আইসিইউ শয্যা পরিপূর্ণ থাকায় কিন্তু আজকে সকাল থেকে এখানকার নতুন কোনো রোগী তারা ভর্তি করতে পারেননি। এখানকার যিনি তথ্য কর্মকর্তা রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন যে মূলত গত 2 সপ্তাহ ধরে একের পর এক কোভিডে আক্রান্ত রোগীদের আসতে থাকেন এবং তারা চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন এবং তারা জানিয়েছেন যে হারে রোগী বেড়েছেন এবং যেহেতু ইতিমধ্যে আজকেই এই হাসপাতালটির প্রায় সবগুলো সাধারণ শয্যা এবং আইসিইউ শয্যা রোগী দ্বারা পরিপূর্ণ, সেহেতু নতুন যারা রোগী আসছেন কিন্তু তারা রাজধানীর অন্যান্য যে কোভিড হাসপাতালগুলো রয়েছেন সেই সব হাসপাতালে পাঠিয়ে দিচ্ছেন সেবা নেওয়ার জন্য। আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, গতকালকেই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে যে গত 3 মাসের তুলনায় গতকাল বৃহস্পতিবার কিন্তু দেশে কোভিড আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ হয়েছে। এমনকি সংক্রমণের এই হার কিন্তু প্রায় 10.45% এবং তবে আরেকটি বিষয় লক্ষণীয় যদি আপনাকে জানাতে চাই, কোভিডের যখন এই সংক্রমণের মাত্রাটা উচ্চ ঠিক তখনই কিন্তু জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা কিন্তু লক্ষ্য করা গেছে ব্যাপকভাবে। শুধুমাত্র ফুটপাত, রাজপথ কিন্তু বাজার নয়, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে যেখানে সোহরাওয়ার্দী হাসপাতালে যেখানে রয়েছে সেখানেও কিন্তু রোগীর স্বজন এবং অনেক রোগী এমনকি হাসপাতালের কর্মচারী তাদেরকেও কিন্তু আমরা মাস্ক ছাড়াই কিন্তু তাদেরকে আমরা লক্ষ্য করেছি। তো করোনা পরিস্থিতি সংক্রমণ নিয়ে আরও বিস্তারিত তথ্য জানতে চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমার সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। পার্থ, দিন যত যাচ্ছে ততই চট্টগ্রামে কিন্তু করোনা পরিস্থিতি আবারও খারাপ হচ্ছে। আমরা প্রথম ঢেউ যেমনটি দেখেছিলাম প্রচুর মানুষের প্রাণহানি ঘটনা ঘটেছিল, দ্বিতীয় ঢেউর সময় করোনা বেড়েছে, তবে মাঝখানে করোনা অনেকটাই কমে গিয়েছিল। একদমই প্রতিদিন 10 থেকে 12 জন শুধুমাত্র রোগী করোনা শনাক্ত হতো, কিন্তু আবারও হঠাৎ করে গত 1 সপ্তাহ বা 10 দিন ধরে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে। প্রতিদিনই 150 থেকে 200 জন মানুষ কিন্তু করোনায় আক্রান্ত হচ্ছে, আবার মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে। হাসপাতালগুলোর কথা যদি বলি, একসময় হাসপাতালগুলো কিন্তু কিছুদিন আগে অনেকটাই খালি হয়ে গেছিল, করোনা রোগী খুবই কম ছিল, কিন্তু আবার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করে যেটি দেখেছি হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা আগের থেকে অনেক তুলনায় বেড়েছে। এর কারণ হচ্ছে যারা এই যে পথে হেঁটে যাচ্ছে তারা কিন্তু আমরা দেখছি ছোট বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষজন এখনও কিন্তু মুখে মাস্ক পরতে কিন্তু তাদের অনেকটাই অনীহা রয়েছে। মাস্ক না পরার কারণে, অনেকটা সচেতন না হওয়ার কারণে কিন্তু করোনা বৃদ্ধি পাচ্ছে। আমরা কিছুদিন আগেও দেখেছিলাম চট্টগ্রামে যেসব কমিউনিটি সেন্টার রয়েছে সব জায়গায় প্রচুর বিয়ের অনুষ্ঠান হয়েছে এবং সেখানে মানুষজন মাস্ক ছাড়া বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, যার ফল কিন্তু এই মুহূর্তে ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষজনকে। এছাড়া যে ধর্মীয় অনুষ্ঠানগুলো রয়েছে সেখানেও প্রচুর জনসমাগম হয়েছে, রাজনৈতিক যে সমাবেশ রয়েছে সেখানেও প্রচুর জনসমাগম হয়েছে। আমরা দেখেছি সেই জায়গায় কিন্তু মানুষের যে মাস্ক পরে সচেতন হওয়ার যে কথা ছিল, সব সময় কিছুক্ষণ পরপর যে হাত ধোয়ার বিষয়গুলো ছিল, সব জায়গায় মানুষের মধ্যে একটা অনীহা থাকার কারণেই কিন্তু করোনা পরিস্থিতি আবারও ভয়াবহ আকার ধারণ করেছে এবং দিন যত যাচ্ছে ততই বন্দরনগরী চট্টগ্রামে করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। এই মুহূর্তে গতকালের রিপোর্ট অনুযায়ী 159 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে, তার মধ্যে চট্টগ্রামে যদি করোনায় আক্রান্তের সংখ্যা বলি সেটি প্রায় 38,000 এবং প্রচুর মানুষেরও কিন্তু প্রাণহানি ঘটনা ঘটেছে। তো এই মুহূর্তে যদি চট্টগ্রামে যেসব কমিউনিটি সেন্টার রয়েছে, রাজনৈতিক সমাবেশগুলো যদি বন্ধ করা না যায় তাহলে করোনা পরিস্থিতি কিন্তু আরও ভয়াবহ হতে পারে, সেটি কিন্তু নিঃসন্দেহে বলা যায়। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত নগরীর কাজীদেউরি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সারা দেশের করোনা সংক্রমণের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, যেটি জানাতে গিয়ে চট্টগ্রামের কাজীর দেউরি থেকে সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস এবং তারও আগে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের আরেক সহকর্মী মার্জিয়া মোমো। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ঢাকা সহ 8টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হয়েছে 41তম BCS এর প্রিলিমিনারি পরীক্ষা। 2166টি পদের বিপরীতে এবার পরীক্ষা দিয়েছেন 5.5 লাখ পরীক্ষার্থী। করোনার কারণে 11 দফা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠানের কথা থাকলেও সেটি রয়ে গেছে শুধু নির্দেশনাতেই। কেন্দ্রের সামনে উপচে পড়া ভিড়, গায়ে গা লাগিয়ে পরীক্ষার্থীরা। এই সমাগমে অনেকের মুখেই ছিল না মাস্ক। কেন্দ্রের প্রবেশ মুখে স্যানিটাইজেশনের ব্যবস্থার কথা থাকলেও তা মানা হয়নি। স্বাস্থ্যবিধির এমন বেহাল দশায় করোনা আক্রান্তের ঝুঁকি বাড়াচ্ছে। বিপিএসসির আরও সতর্ক হওয়া দরকার ছিল, পরীক্ষাটা আরও কিছু আগে নিতে পারতো বা পুনর্বিবেচনা করতে পারতো। তো আসলে এটি ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। স্বাস্থ্যবিধি 100% মানা একেবারেই কঠিন ব্যাপার। প্রায় 5 লাখ পরীক্ষার্থী, সাথে অনেকের অনেক অভিভাবক এসছে, খুবই কঠিন একটা বিষয়। চলতি বছরের 13 জানুয়ারি সরকারি কর্মকমিশন 41তম BCS পরীক্ষার সময়সূচি ঘোষণা করে। লকডাউনে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পর্যাপ্ত প্রস্তুতির সময় চেয়ে পরীক্ষা পেছানোর দাবিও ছিল চাকরি প্রত্যাশীদের। পরীক্ষা নিয়ে তাই মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। আমরা অনেকটা জানছিলাম যে পরীক্ষা হবে না, প্রিপারেশন আমরা ছিল না, তারপরে আমরা দিচ্ছি। এই পরীক্ষাটা ছিল তো গত বছর জুনের দিকে হবে,
ওরা 1 বছর পিছিয়ে গেছে প্রায়, হওয়াটাই বেটার হয়েছে আমার মতে। প্রথম আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে পরীক্ষা হবে কিনা বা পরীক্ষা হলেও কবে হবে। সকাল 8:30টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা ছিল। 2 ঘন্টার এমসিকিউ পরীক্ষার প্রশ্নপত্র নিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। কারণ দীর্ঘদিন পড়াশোনার সাথে ছিলাম না, এর মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্র খুব একটা ইজি ছিল না। প্রশ্ন আসলে লিটারেচারটা একটু কঠিন হয়েছে। কোশ্চেন মোটামুটি সব মিলে অত কঠিন ছিল না। 2020 সালের 4 জানুয়ারি সর্বশেষ 40তম বিসিএস এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই বছরের 19 মার্চ 41তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মহামারীর কারণে 1 বছর পিছিয়ে অনুষ্ঠিত হলো এই পরীক্ষা। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের অবস্থা দেখে বোঝার উপায় নেই দেশে প্রতিদিন শনাক্ত হচ্ছে 2000-এর বেশি করোনা রোগী। মাস্ক না পরেই সৈকতে ভিড় করেছেন লাখো পর্যটক। তারপরও মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সচেতন করার চেষ্টায় ব্যস্ত ট্যুরিস্ট পুলিশ। পরে প্রশাসনের অভিযান শুরু হলে সৈকতে ধুম পড়ে যায় মাস্ক কেনার। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাপ্তাহিক ছুটির দিন, তাই অন্য দিনের চেয়েও সৈকত শহর কক্সবাজারে পর্যটকের আগমন বেশি, মুখর সাগর তীর। তবে পর্যটকরা কেউ মানছেন না করোনার স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব বা মাস্ক পরা নিয়ে পর্যটকদের রয়েছে চরম অনীহা, দিচ্ছেন নানা অজুহাত। মাস্কটা তো ভিজে যাবে, তাই না? অনীহাটা আসলে কিছুই না, মেইন ব্যাপারটা হচ্ছে বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছি। মাস্ক সামনে আছে, সামনে পরবো মাস্ক, আমাদের লোক মাস্ক নিয়ে দাঁড়ায় নিচ্ছে। সকলেই মাস্ক ব্যবহার করুন। পর্যটকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সৈকত এলাকায় মাইকিং করেছেন ট্যুরিস্ট পুলিশ। জনগণকে সচেতনতামূলক আমরা বিভিন্ন কথা বলতেছি, হেলারিং করতেছি, আমাদের পোস্টে মাইক আছে, মাইকের মাধ্যমে বলতেছি। তারপর আমরা ফুড প্যাট্রোলিংয়ের মাধ্যমে মানুষকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থেকে সচেতন করার চেষ্টা করতেছি। করোনার স্বাস্থ্যবিধি মানাতে সৈকতে অভিযানে নামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মুহূর্তেই পরে মাস্ক কেনার ধুম। সবাই যাতে সামাজিক দূরত্ব মাস্ক পরিধান করুক, হ্যান্ড স্যানিটাইজার করুক নিয়মিত। আর হোটেল কর্তৃপক্ষ থাকবে যাতে সবাই তারা নির্দেশনা দেয়, তারা হোটেল থেকে যাতে কেউ মাস্ক পরিবেশ না পরে বের না হতে পারে। করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে রয়েছেন জেলা প্রশাসনের 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাস্ক না পরলে করা হচ্ছে জরিমানা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। লালে লালে ছেয়ে গেছে সুনামগঞ্জের তাহিরপুরের মানিগাঁও গ্রাম। ঋতুরাজের রূপ দেখতে ভিড় করছেন পর্যটকরা। শিমুল বাগানের রক্তিম সৌন্দর্য উপভোগে চোখ রাখুন সংবাদের শেষাংশে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 10 দিনের অনুষ্ঠানমালার 3য় দিনে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সকাল 9:45টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গান স্যালুট ও লাল গালিচা সম্বর্ধনায় বাংলাদেশে স্বাগত জানানো হয় অতিথি প্রধানমন্ত্রী রাজাপাকসেকে। পরে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। সালাউদ্দিন লিয়া ও বাবুল হোসেনের ছবিতে আরও জানাচ্ছেন দেবাশিস রায়। জাতির পিতার জন্মশতবর্ষে তার প্রতি ভালোবাসা জানাতে এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালায় যোগ দিতে বঙ্গবন্ধু কন্যার আমন্ত্রণে 2 দিনের সফরে ঢাকায় এলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। শুক্রবার সকাল 10টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে নিয়ে অবতরণ করে শ্রীলঙ্কা থেকে আসা বিশেষ বিমানটি। অতিথি সরকার প্রধানকে স্বাগত জানাতে করোনার বাধা ডিঙিয়ে প্রায় 1 বছর পরে সশরীরে বিমানবন্দরে হাজির হয়েছিলেন সরকার প্রধান শেখ হাসিনা। বর্ণাঢ্য রাষ্ট্রাচারে প্রথা অনুযায়ী 2 দিনের সফরে আসা প্রধানমন্ত্রী রাজাপাকসেকে সামাজিক দূরত্ব মেনেই বরণ করে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সালাম জানানো হয় মাহিন্দা রাজাপাকসেকে, দেয়া হয় গান স্যালুট। পরে যন্ত্রসঙ্গীতে 2 দেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে সম্মান জানানো হয় এই অতিথি সরকার প্রধানকে।
পরে দুই প্রধানমন্ত্রী লাল গালিচায় হেঁটে মিনিস্টার্স লাইনে থাকা দুই দেশের মন্ত্রী ও কর্মকর্তাদের সাথে পরিচয় পর্ব শেষ করেন। এ সময় নিজে গিয়ে অতিথি রাজাপাকসেকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন সরকার প্রধান শেখ হাসিনা। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশে এই 10 দিনের যে সীমিত অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে, তাতে যে সরকার এবং রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশ সফরে আসছেন, সেসব দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে নতুন উচ্চতায় নেয়ার সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ এবং সেই দেশটির সঙ্গে যেসব বিনিয়োগ সহ ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয় রয়েছে, সেই বিষয়গুলো নতুনভাবে সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষক সহ বিশিষ্টজনরা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে আসেন মাহিন্দা রাজাপাকসে। সেখানে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। চৌকস দল সামরিক কায়দায় সম্মান জানায় এই অতিথিকে। প্রথা অনুযায়ী সেখানে একটি গাছের চারা রোপণ করে পরিদর্শন বইতে তিনি লেখেন বাঙালির আত্মত্যাগের বীরত্ব গাথা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 8 বছর আগেও শ্রীলঙ্কায় রপ্তানিতে এগিয়ে ছিল বাংলাদেশ। পাল্টে গেছে সে চিত্র। এখন রপ্তানির চেয়ে দেশটি থেকে দ্বিগুণ আমদানি হয়, আর সেজন্য শুল্ক বাধাকেই দুষছেন ব্যবসায়ীরা। এক যুগ ধরে ঝুলে থাকা মুক্ত বাণিজ্য চুক্তি হলেই বাণিজ্য ও বিনিয়োগ বহুগুণ বাড়ত বলে মনে করেন তারা। কলম্বো বন্দর ব্যবহারে অগ্রাধিকার পেতে কোস্টাল শিপিং চুক্তি সয়েও অগ্রগতি নেই। তবে বাণিজ্যমন্ত্রী জানালেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমন্ত্রিত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার টেবিলে উঠবে এই ইস্যুগুলো। হাজেরা শিউলির রিপোর্ট। সার্ক অন্তর্ভুক্ত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ায় ঈর্ষণীয় অবস্থানে আছে দেশটি। স্বাধীনতার পর থেকে ক্রমশ শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার বাড়লেও পিছিয়ে পড়ছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বিশ্লেষণে দেখা যায় 2011-12 অর্থ বছর পর্যন্ত আমদানি চেয়ে রপ্তানিতে এগিয়ে ছিল বাংলাদেশ। এরপর ক্রমশ কমতে থাকে রপ্তানি। ব্যবসায়ীরা এজন্য শুল্ক বাধার পাশাপাশি রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও যথাযথ ব্র্যান্ডিং এর অভাবকে দুষছেন। অতি জরুরি মুক্ত বাণিজ্য চুক্তিটা, এবং সেটা যদি আমরা করতে পারি তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টসের একটা স্কোপ খুলে যাবে। তখন আমাদেরকে বিভিন্ন ধরনের প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দেওয়া হবে অন সার্টেন বিজনেসেস। তখন কিন্তু আমাদের ব্যবসায়ীরা আগ্রহী হবে। শ্রীলঙ্কার সঙ্গে উপকূলীয় নৌ বাণিজ্য চুক্তি সইয়ের প্রক্রিয়াও ঝুলছে 3 বছর ধরে। অর্থনীতিবিদের মতে আঞ্চলিক যোগাযোগ প্রতিষ্ঠার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও সেবা খাতে বিনিয়োগ বাড়লেই প্রসার হবে রপ্তানির বাজার। ট্রান্সপোর্ট খাতকে সংযুক্ত করতে পারে, আমাদের পোর্টের ব্যবহারকে সংযুক্ত করতে পারি, তাহলে কিন্তু কেবলমাত্র পণ্য আমদানি রপ্তানি না, বিনিয়োগ আকর্ষণ করে সেই বিনিয়োগের মাধ্যমে রপ্তানির সুযোগ সৃষ্টি করা, এই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে। বাণিজ্যমন্ত্রী জানালেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে। আমরা খুব চেষ্টা করছি, আবার শ্রীলঙ্কান যে প্রাইম মিনিস্টার আসবে, আমিও চেষ্টা করব কথা তুলতে, মাননীয় প্রধানমন্ত্রী হয়তো তুলবেন, এটাকে স্পিড আপ করার। বর্তমানে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $10 কোটি কম। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়া পদ্মা সেতুর স্ট্রেঞ্জার ইউরোপ থেকে আবার তৈরি করে নিয়ে আসা হয়েছে। সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরে খালাসের পর দ্রুত মাওয়ায় নিয়ে আসা হয়। এতে সেতুর কাজ আরেক ধাপ এগিয়ে গেল। এখন মূল সেতুর অগ্রগতি 92.5% এবং সার্বিক অগ্রগতি 84.85%। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন আবু সাইদ। বাংলাদেশের সক্ষমতার স্মারক এখন পদ্মা সেতু। সেতুর নিচতলায় রেল লাইনে বাকি থাকা স্ট্রেঞ্জার সংকট সমাধানে সেতুর কাজ আরেক ধাপ এগিয়ে গেল। স্ট্রেঞ্জারের অভাবে এর কাজ বিঘ্নিত হচ্ছিল। সেতুর 900 মিটার এলাকায় রেলওয়ে স্ল্যাব বসানো যাচ্ছিল না, এখন দ্রুত স্ল্যাবগুলো বসে যাবে। 2959টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে 2409টি এবং 2917টি রোডওয়ে স্ল্যাবের 2059টি স্থাপন হয়ে গেছে। প্রতিটি 7.5 মেট্রিক টন নতুন স্ট্রেঞ্জার কাটা
ঘষা মাজা সহ চলছে নানা কর্মযজ্ঞ। এখানে আমাদের যে কাজের যে পজিশন যে অবস্থা ইনশাল্লাহ সব দিক দিয়ে অগ্রসর হইতেছে। স্ট্রেঞ্জার বসানো হয়ে গেলে পিচ ঢালাই হয়ে যাবো ইনশাল্লাহ। মোটামুটি শেষ পর্যায়ে কাজ চলে আসছে। এখানে আমরা কাজ করতে পেরে সকল বাংলাদেশি গর্ব বোধ করছি। সংশ্লিষ্টরা বলছেন আগামী 2 মাসের মধ্যে স্ট্রেঞ্জারগুলো স্থাপন করা সম্ভব হবে। আমাদের এটা প্রিপারেশন চলছে ইনস্টলেশনের জন্য। হ্যাঁ, আশা করি মানে আমাদের কাজের আর কোনো প্রকার বাধা রইল না। আমাদের সবগুলো স্ট্রেঞ্জার মোটামুটি ইয়েতে চলে আসছে মাওয়া সাইটে। এখন স্ট্রেঞ্জারগুলোর যে ফেব্রিকেশন এবং ইরেকশনের কার্যক্রমটা আমাদের এখন চলতেছে। এটা ইনশাল্লাহ এখন আমাদের যে রেলওয়ে স্ল্যাব স্থাপনের যে কাজটা এটা গতি পাবে। পুরো পদ্মা সেতুর 41টি স্প্যানে 1312টি স্ট্রেঞ্জার স্থাপন হবে। এরই মধ্যে 1120টি বসে গেছে। নতুন স্ট্রেঞ্জারগুলো মাওয়া প্রান্তের 2 ও 3 মডিউলের 6টি স্প্যানে বসবে। পদ্মায় বিলীন হয়ে যাওয়ার 7.5 মাস পর লুক্সেমবার্গে নতুন করে তৈরি করা 192টি রেলওয়ে স্ট্রেঞ্জার নিয়ে আসা হয়েছে। এরপরেই পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে পেয়েছে কাজের বিশেষ গতি। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে। 21-এর বইমেলার দ্বিতীয় দিনে আসতে শুরু করেছেন পাঠকরা। নেই চিরচেনা সেই ভিড়। শিশু প্রহর না হলেও অনেকেই সন্তানদের নিয়ে এসেছেন মেলায়। শ্রদ্ধা ভালোবাসায় প্রিয় নেতা ব্যারিস্টার মওদুদ আহমদকে চিরবিদায় জানালো বিএনপি। প্রখ্যাত এই আইনজীবীকে বিদায় জানান আইন অঙ্গনের দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও। শ্রদ্ধা জানাতে এসে বর্ষিয়ান এই রাজনীতিবিদের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে তারা বলেন, মওদুদের চলে যাওয়া দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার সকাল 9টার দিকে ব্যারিস্টার মওদুদের মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানান এই বর্ষিয়ান রাজনীতিবিদ, প্রখ্যাত আইনজীবী ও লেখকের প্রতি। তার মৃত্যুতে এক দেশপ্রেমিক পার্লামেন্টারিয়ানকে হারিয়েছে বাংলাদেশ। শেষ প্রয়াণের দিনে আমার প্রত্যাশাটা একটু বেশি ছিল, সর্বদলীয় নেতৃবর্গ আর অনেক বেশি আসা উচিত ছিল। আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ায় কোনো বাইরের লোকের কাছে উনি আমাকে পরিচয় করিতে কোনো কার্পণ্য করতেন না। আমার যা আছে সব কিছু বলে আবার বাড়ায়ও বলতেন। সকাল দেখার ভিতর থেকে আমাদের কাছে অনন্তকাল তার একটা পরিচিতি থেকে যাবে। চলে যাওয়া শুধুমাত্র বিএনপির জন্য নয়, এটি সমগ্র দেশের জন্য, জাতির জন্য একটা অপূরণীয়। স্বাস্থ্যবিধি মেনে অভিভাবকদের হাত ধরে মেলায় এসেছে শিশুরা। দীর্ঘ সময় ঘরে বন্দি জীবনে যেন মিলেছে মুক্তির স্বাদ। 3 স্তরের নিরাপত্তার মধ্যে অমর একুশে বইমেলা 2021-এর দ্বিতীয় দিনে বই প্রেমীরা আসছেন মেলা প্রাঙ্গণে। দিন গড়ালে বাড়বে মানুষের পদচারণা, এমনটাই আশা করছেন আয়োজকরা। এ যেন বইয়ের সঙ্গে মিতালি, নতুন বইয়ের গন্ধে নানা স্বপ্ন দেখার আবেশ। স্টল আর প্যাভিলিয়নে নেই সেই পরিচিত ভিড়। তাতে ক্ষতি নেই, বইপ্রেমীরা ঠিকই বেছে নিচ্ছেন পছন্দের বই। করোনা প্রতিরোধে নো মাস্ক নো এন্ট্রি সম্বলিত লোগো টাঙানো সবখানেই। আমার কয়েকটা বই ভালো লেগেছে, ভূতের গল্পের বই, গোয়েন্দা গল্প আমার খুব ভালো লাগে, হাসির গল্পও ভালো লাগে। আমার মোরাল স্টোরি বইগুলো মানে বেশি ভালো লাগে। এছাড়া গোয়েন্দা টাইপ বই এগুলো পড়ি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অমর একুশে বইমেলা 2021 উৎসর্গ করা হয়েছে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি। শিশু প্রহর না থাকলেও অভিভাবকরা জানান স্বাস্থ্যবিধির কড়াকড়ি মেনেই সন্তানদের নিয়ে এসেছেন মেলায়। এবছর তো দেরি করে হলো, বাচ্চা থাকতে চায় না বাসায়, আসার জন্য অস্থির হয়ে গেছে। সময়ের অভাবে হয়তো নিজেরা কম পড়লেও বাচ্চার জন্য আসা হয়, বা এই যে বাচ্চার জন্য বই খুঁজতে আসা, ছবির বই হোক, ছড়ার বই হোক, যদি কিছু বই পাওয়া যায় ছবি সম্বলিত কিছু বই আমরা খুঁজছি। সময়ের সঙ্গে সঙ্গে পারবে পাঠকদের পদচারণা, এমন আশা সংশ্লিষ্টদের। সবাই বই কিনে না, বই মেলায় আসলে পরে দেখা গেছে শতকরা যদি 10 জনের বই কিনে যথেষ্ট। তবে এবার লোক সমাগম যত আছে তার পার্সেন্টেজে আবার বই কিনতেছে বেশি।
33টি প্যাভিলিয়ন আর 808টি ইউনিট নিয়ে 522টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের মেলায়। প্রকাশ হতে পারে 5,500 বই। বাঙালির প্রাণের এই মেলা চলবে 14 এপ্রিল 2021 পর্যন্ত। নাবিলা সোহার, সময় সংবাদ, ঢাকা। নগরের পরিচ্ছন্নতা রক্ষা ও খাল দখল মুক্তকে কোনো কাউন্সিলর ছাড় দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিডি ক্লিনের 1800 স্বেচ্ছাসেবী নিয়ে দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। ঢাকা উত্তর সিটির নগর পিতা আতিকুল ইসলামের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে লাল সবুজের পোশাকে স্বেচ্ছাসেবীরা শপথ নিলেন পরিচ্ছন্ন নগরীর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন মেয়র। শুক্রবার সকালে মোহাম্মদপুরের 31 নম্বর ওয়ার্ডকে ময়লা আবর্জনা মুক্ত করতে কাজে নামেন 1800 স্বেচ্ছাসেবী। ওয়ার্ডের সব রাস্তা ও অলিগলি ঝাড়ু দেওয়া সহ সব ধরনের আবর্জনা কুড়িয়ে পরিষ্কার করা হয়। যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা চাই যে আমাদের মতোই সবাই সচেতন হোক, আমাদেরকে দেখে। বিডি ক্লিন চাচ্ছে যে একটা মানুষ যেন যথাযথ ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলে এবং আমাদের এই নগরকে আমরা নিজেরই পরিষ্কার করে তুলবো। মানুষ যাতে সচেতনভাবে নিজ স্থানে দায়িত্বগুলো পালন করতে পারে, তাহলে আমাদের দেশও সুন্দর হবে, সব মানুষগুলো যাতে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে পারি। এদিকে নিজ শহর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে মেয়র বলেন, নগরের পরিচ্ছন্নতা রক্ষা ও খাল দখলমুক্তকরণে কোনো কাউন্সিলর ছাড় দেবেন না। ওনারা ময়লা ফেলবে আর মশা হবে আর নগরবাসী গালি দিবে আমাদেরকে, এটি তো হতে পারে না। কোন ধরনের চাপ, কোন ধরনের মাথা নত স্বীকার করবে না আমার এই কাউন্সিলররা, আমরাও সেটা প্রতিজ্ঞা করেছি। আমরা বিডি ক্লিনের মতো স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি উদ্যোগ বাড়লেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিশাল ক্যানভাসে বঙ্গবন্ধুর মুখচ্ছবি রং তুলিতে নয়, কম্বল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে জাতির পিতার 200 ফুট দৈর্ঘ্য ও 160 ফুটের প্রস্থের বিশাল প্রতিকৃতি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাবন্দীদের ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আহমেদ সালাম। মুজিব শতবর্ষে নানা আয়োজন চলছে দেশ জুড়ে, পিছিয়ে নেই কারাবন্দীরাও। শীতের কম্বল দিয়ে এঁকেছেন বঙ্গবন্ধুর মুখচ্ছবি। স্বাধীনতা প্রাপ্তির 50 বছর পর বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এই ব্যতিক্রমী উদ্যোগ। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে সৃষ্টিশীল কারাবন্দীদের হাতে তৈরি হয়েছে এই মুখচ্ছবি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা অন্তরের মধ্যে ধাবিত করে রাখি। বিভিন্ন ধরনের আইডিয়া, কোনটা করা যায়, কোনটা এক্সিকিউট করা যাবে। শীত শেষ হয়েছে, কম্বল অনেক আছে আমাদের, সো সেগুলো দিয়ে কিছু করা যায় কিনা। 714টি কম্বল দিয়ে আমরা এই কাজটি করতে পেরেছি বলে আমরা আনন্দিত। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এমন কর্মযজ্ঞ নিয়ে আনন্দিত সিনিয়র জেল সুপার। অনুপ্রাণিত হয়ে আমরা সকল বন্দীরা, এখানে 100 জন বন্দী 2 দিন পরিশ্রম করে এই 220 ফিট দৈর্ঘ্যের এবং 160 ফিট প্রস্থের এই বঙ্গবন্ধুর যে স্বাধীনতার ঘোষণা দেওয়ার 7ই মার্চের ভাষণের যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতি এঁকেছেন। প্রবাদ আছে, থালাবাটি কম্বল জেলখানার সম্বল। সেই সম্বল কম্বল দিয়েই কারাবন্দীরা তাদের শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন নিপুণ দক্ষতায়। বাংলাদেশের আরেক নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জন্মশতবার্ষিকী উপলক্ষে তাই কারাবন্দীরা কম্বল দিয়ে এঁকেছেন তার মুখচ্ছবি। তাই তাদের প্রত্যাশা, ভালোবাসার নিদর্শনের মতোই তার প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত বঙ্গবন্ধু বেঁচে থাকুক হাজার কোটি মানুষের হৃদয়ে। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আহমেদ সালাহিন, সময় সংবাদ, কেরানীগঞ্জ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জুমার নামাজের পর এতে অংশ নেন মুসল্লিরা। জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম সহ রাজধানীর সব মসজিদে এ আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করেন মুসল্লিরা। দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় বিশেষ দোয়া। এবার দেশের বাইরের খবর। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনকে নিরাপদ ও কার্যকর ঘোষণা করেছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি EMA। শরীরে রক্ত জমাট বাঁধার সঙ্গে এই ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই বলেও জানান সংস্থাটির নির্বাহী পরিচালক। রক্ত জমাট বাঁধছে কেন, সে বিষয়ে আরও গবেষণা করা হবে বলেও জানান তিনি। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। ভ্যাকসিন নেয়ার পর শরীরে রক্ত জমাট বাঁধার অভিযোগ এনে প্রথম দেশ হিসেবে ইউরোপে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন স্থগিত করে ডেনমার্ক। এর পরপরই নরওয়ে, আইসল্যান্ড সহ টিকা কার্যক্রম বন্ধ করে দেয় অন্যান্য স্ক্যান্ডিনেভীয় দেশগুলো।
এরপর ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেনে ভ্যাকসিনটি প্রয়োগ স্থগিত করায় পুরো ইউরোপে ভ্যাকসিন কার্যক্রমে নেমে আসে স্থবিরতা। বিষয়টিকে রাজনৈতিক সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী সান্তোস সিলভা সহ বেশ কয়েকজন ইইউ নেতা। অবশেষে বৃহস্পতিবার এই বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানালো ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি ইএমএ। ইএমএ জানায় রক্ত জমাট বাঁধার সাথে এই ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই, বরং এটি নিরাপদ এবং কার্যকরী। আমাদের গবেষকরা বৈজ্ঞানিকভাবে একটা সিদ্ধান্তে পৌঁছেছে এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকরী। এর মাধ্যমে করোনা থেকে রক্ষা পাওয়া যাবে, মৃত্যু ঝুঁকি কমে যাবে। এছাড়া এই ভ্যাকসিনের কারণে শরীরে রক্ত জমাট বাঁধার যে বিষয়টি বলা হচ্ছে সেটিরও কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর মাধ্যমে স্থগিত করা 13টি দেশের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন কার্যক্রমে আর কোনো শঙ্কা রইল না। এর আগে এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ বলে নিশ্চিত করেছিল অক্সফোর্ডের গবেষকরা। একই কথা জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনটি স্থগিতের পর ধীরগতি নেমে এসেছিল গোটা ইউরোপের ভ্যাকসিন কার্যক্রমেই। পাশাপাশি শঙ্কা তৈরি হয়েছিল ইউরোপের বাইরের বিভিন্ন দেশেও, যেখানে এই ভ্যাকসিনটি প্রয়োগ করা হচ্ছে। তবে ইএমএর এমন সিদ্ধান্ত এই ভ্যাকসিন কার্যক্রমকে পুনরায় গতিশীল করবে, পাশাপাশি আশ্বস্ত করবে বিশ্বের বিভিন্ন দেশে চলমান ভ্যাকসিন কার্যক্রমকে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ফাগুনে লালে লালে ছেয়ে গেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামের শিমুল বাগান। ঋতুরাজের এই রূপ দেখার জন্য বাগানে ভিড় করেছেন পর্যটকরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, আর ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। শিমুল বাগানের পুরোটা জুড়েই থরে থরে সাজানো গাছের লাল ফুলের রূপ, প্রকৃতির অনন্য এক সৌন্দর্য। বাগানে এসেই মুগ্ধ হয়ে যান পর্যটকরা। একটা জায়গায় এতগুলা গাছ হয়তো অন্য কোথাও নেই, এই জায়গাটা খুব ইউনিক। বাগানে আসার পরে মনে হয় যে প্রকৃতি, প্রকৃতি প্রেম যে একটা জিনিস বা প্রকৃতি কি জিনিস এটা অনুভব করা যায় আর কি। হ্যাঁ, অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারলে বাগানটা অনেক সুন্দর হয়েছে। তবে বাগানে বেড়াতে আসা পর্যটকরা মুগ্ধ হলেও তারা চান নির্বিঘ্নে যাতায়াতের জন্য সড়কের উন্নয়ন। আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আসলে রাস্তাঘাটগুলো যদি উন্নয়ন হয় তাহলে আরো দর্শনার্থী বাড়বে। বাগানের অবকাঠামোগত উন্নয়নের কথা শোনালেন বাগানের মালিক, আর সড়কের উন্নয়নের আশ্বাস দেন জনপ্রতিনিধি। ইঞ্জিনিয়ার জায়গা আমরা পরিদর্শন করছি, সয়েল টেস্ট করা হয়েছে। আমরা একটা কটেজ করবো আর কি, আপাতত 4টা কটেজ করতে চাচ্ছি। সেতুর কাজ চলতেছে, সেই সেতুর কাজটি যদি দ্রুত সম্পন্ন হয়ে যায় তাহলে আমরা খুব তাড়াতাড়ি খুব ভালো একটি সংযোগ ব্যবস্থা পাবো। 30 একর জমির উপর রয়েছে 3000 শিমুল গাছ। বাগানে যেতে সুনামগঞ্জ থেকে পাড়ি দিতে হবে 45 কিলোমিটার পথ। সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগান থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যোগ দিতে ঢাকায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার ঊর্ধ্বগতির মধ্যে হলো বিসিএস পরীক্ষা। রাজধানীতে ঘন্টায় হাসপাতালে ভর্তি 2 জনেরও বেশি রোগী। নতুন স্ট্রেইন কিংবা আবহাওয়া নয়, অসচেতনতাতেই বাড়ছে সংক্রমণ। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যারিস্টার মওদুদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ঢাকায় 2 দফা জানাজা। নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল। দাফন হবে নোয়াখালীতে। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়ে।